আচ্ছা, তাহলে কি বললাম, হোয়াট ইজ এনজাইম। তাহলে এনজাইম ইজ এ, যে আসে আসুক, আমি আর জয়েন করাতে পারবো না। এনজাইম ইজ অ্যান protein molecules that catalyzes a specific biological or biochemical reactions। এইটা তাহলে তাহলে এইটা হচ্ছে এনজাইম। এনজাইম ইজ অ্যান প্রোটিন মলিকুলস দ্যাট ক্যাটালাইজেস এ স্পেসিফিক বায়োলজিক্যাল আর বায়োকেমিক্যাল রিয়াকশন। এটা তাহলে এই যে বললাম স্পেসিফিক বায়োলজিক্যাল আর বায়োকেমিক্যাল রিয়াকশান, এইটার কিন্তু একটা মানে আছে। তার মানে এনজাইমের বেশ কিছু ফিচার্স আছে। যেমন হচ্ছে এনজাইম হচ্ছে ওই মানে ভীষণ আর কি, প্রথমত এনজাইম হ্যাজ অ্যান হাই সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি মানে কি? আচ্ছা, প্রথমত হচ্ছে হাই সিলেক্টিভিটি, তারপরে হাই স্পেসিফিসিটি, তারপরে টেম্পারেচার ডিপেন্ডেন্স। এনজাইম ক্যাটালিসিসের টেম্পারেচার ডিপেন্ডেন্স কমপ্লিটলি আলাদা হয়, পিএইচ ডিপেন্ডেন্স কমপ্লিটলি আলাদা হয়, এবং কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স। তাহলে আমরা কি কি পড়বো আজকে, আগে সেটা দেখি একসাথে, এত কিছু না বলে। তাহলে সাম ইম্পর্টেন্ট ফিচার্স অফ এনজাইম। Some important features of enzyme। এটা দেখা যাক এটা কি কি হয়। প্রথমত হচ্ছে, এক নম্বর হচ্ছে হাইলি সিলেক্টিভ। এনজাইমস আর হাইলি সিলেক্টিভ। হাইলি সিলেক্টিভ কথার মানে কি? হাইলি সিলেক্টিভ কথার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার এনজাইম কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সাথেই যুক্ত হতে পারে, যেটাকে আমরা নর্মালি বলি লক অ্যান্ড কি মেকানিজম দিয়ে নর্মালি এক্সপ্লেন করি। মানে একটা এনজাইমের একটা পার্টিকুলার শেপ আছে, সেই শেপের সাথে কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেটের যে অ্যাক্টিভ সাইড, মানে বেসিক্যালি সাবস্ট্রেটের যে অ্যাক্টিভ সাইড তার শেপের আর কি ম্যাচিংটা হয়। তার মানে কোনো একটা পার্টিকুলার এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সাথেই একমাত্র যুক্ত হয়ে রিয়াকশান করতে পারে। মানে এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি করে, যেটা থেকে বেসিক্যালি প্রোডাক্টটা তৈরি হয়। এটা হচ্ছে, এইটাকে বলা হয় হাই সিলেক্টিভিটি। এবং এই এনজাইমগুলো স্পেশালি হাইলি সিলেক্টিভ হয়, মানে কোনো একটা পার্টিকুলার এনজাইম কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সাথে রিয়াকশান করেই একমাত্র রিয়াকশানটাকে ক্যাটালাইজড করতে পারে। এবার এর আবার বিভিন্ন রকম ভাগ হয়। যেমন হচ্ছে এর ভাগগুলো হচ্ছে, যেমন হচ্ছে কেমো সিলেক্টিভিটি, রিজিও সিলেক্টিভিটি বা স্টিরিও সিলেক্টিভিটি। হলো কেমো সিলেক্টিভিটি মানে কি? মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যদি এরকম হয়। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে এই রিজিও সিলেক্টিভিটি মানে কি? রিজিও সিলেক্টিভিটি মানে ওই মানে রিজিও সিলেক্টিভিটিটা ওই কাইন্ড অফ একটা কেমিক্যাল রিয়াকশানই, যেগুলো হচ্ছে তোমার ওই কোনো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, মানে মলিকুলটা যদি 3D স্ট্রাকচারের হয় তাহলে সেক্ষেত্রে আর কি যে সিলেক্টিভিটি, সেই সমস্ত রিয়াকশানগুলোর ক্ষেত্রে যেমন সিলেক্টিভিটি দেখা যায় আর কি, সেগুলোকে রিজিও সিলেক্টিভিটি বলে। মানে এগুলো অতটা বেশি, মানে জাস্ট তোমরা ওই বই থেকে একবার রিডিং পড়ে নিতে পারো কি ব্যাপার না ব্যাপার। মানে ওই সবই কেমিক্যাল রিয়াকশানেরই বিভিন্ন ভাগ আর কি এগুলো। আর এছাড়া হয় স্টিরিও সিলেক্টিভিটি, সেটাও হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি অনুযায়ী হয় আর কি। হ্যাঁ, তো সেরকম তো স্টিরিও কেমিস্ট্রি অনুযায়ী আর কি যে রিয়াকশানগুলো মেনে চলে, মানে যে এনজাইম ক্যাটালিসিস রিয়াকশানগুলো মেনে চলবে সেগুলো এরকম স্টিরিও সিলেক্টিভিটি তাকে বলা হয়। কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে রিয়াকশানগুলো হাইলি সিলেক্টিভ হয়। তো সেই ব্যাপারটা কি সেটা দেখা যাক। তো সেইটা হচ্ছে বেসিক্যালি a specific enzyme can act on a
স্পেসিফিক সাবস্ট্রেট। যেমন কি, যেমন হচ্ছে এইটাকে মেনলি দেখেছিল 1880 সালে ওই মানে সায়েন্টিস্ট এমিল ফিশার ইনি দেখেছিলেন। এইটাকে এক্সপ্লেন করেছিলেন লক অ্যান্ড কি মেকানিজম দিয়ে। লক অ্যান্ড কি মেকানিজম দিয়ে এইটা প্রথম দেখেছিল। তো লক অ্যান্ড কি মেকানিজমটা কেমন বলছি, মানে ধরো একটা সাবস্ট্রেট আছে, ধরো এরকম দেখতে একটা সাবস্ট্রেট আছে, ধরো এইরকম দেখতে একটা সাবস্ট্রেট আছে, এরকম একটা সাবস্ট্রেট আছে। আচ্ছা, আর তাহলে এই সাবস্ট্রেটের সাথে এমন একটা এনজাইমই যুক্ত হতে পারবে যে এনজাইমটাকে দেখতে জাস্ট এরকম, এইটা। তাহলে এইটা হচ্ছে একটা সাবস্ট্রেট আর এইটা হচ্ছে একটা এনজাইম। এই সাবস্ট্রেট প্লাস এনজাইম মিলে তৈরি করবে, এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি করে। তাহলে সেই কমপ্লেক্সটা দেখতে জাস্ট কেমন হবে, সেইটা জাস্ট ঠিক এরকম হবে যে এই এনজাইমটা আছে এইভাবে, সাবস্ট্রেটটা আছে এইভাবে, আর এনজাইমটা গিয়ে ঠিক এর সাথে একদম ফিট হয়ে গেল। এইটাকে বলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, যেটাকে এরকমভাবে দেখানো হয়। এটা একটু পরেই আমরা দেখব। আর এরপর কি হয়, এখান থেকে এই কমপ্লেক্সটা তৈরি হলো, এইখান থেকে প্রোডাক্ট তৈরি হবে, যেখানে প্রোডাক্টটা এবং প্রোডাক্টটা কিভাবে তৈরি হবে দেখো, মানে এখান থেকে প্রোডাক্টটা ঠিক এইভাবে তৈরি হবে যে এই দুটো পুরো আলাদা হয়ে যাবে। মানে এই যে সাবস্ট্রেট যেটা ছিল সেখান থেকে প্রোডাক্টটা তৈরি করে এইটা পুরো এরকম দুটো আলাদা আলাদা জিনিস বা মানে যা খুশি দিতে পারে, যাদের শেপটা কিন্তু এখন একসাথে না থাকার জন্য আলাদা হয়ে গেল। এমন কোনো প্রোডাক্ট তৈরি হবে না যে যার অ্যাক্টিভ সাইটের তারও তো একটা অ্যাক্টিভ সাইট থাকতে পারে, যে তার অ্যাক্টিভ সাইটের শেপটা আবার ওই সাবস্ট্রেটের মতোই হবে, এরকম কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি হবে না। কারণ এরকম যদি তৈরি হয় তাহলে তো আবার এনজাইমটা গিয়ে ওর সাথে মানে আর কি যোগ হতে পারে, তাহলে তো রিয়াকশানটা চলতে থাকবে। এমনভাবে প্রোডাক্টটা তৈরি হবে যে এই সাবস্ট্রেট এনজাইম সাবস্ট্রেট এই কমপ্লেক্সটা থেকে মানে প্রোডাক্টটা তৈরি করলো এবং তার সাথে এনজাইমটাও এখানে ফ্রি হয়ে যাবে। তাহলে এনজাইমটা কি ছিল, এনজাইমটা যেমন ছিল এই যে এরকম আবার হয়ে গেল, এরকমভাবে এনজাইমটা একদম ফ্রি হয়ে গেল, যেটা এনজাইমের প্রপার্টি। আর এইগুলো কিন্তু প্রোডাক্ট তৈরি করে দিল যাদের কিন্তু অ্যাক্টিভ সাইডের শেপটা কমপ্লিটলি আলাদা এবং তার সাথে সাথে এনজাইমটাকে রিলিজ করে দিল। এইটা হচ্ছে লক অ্যান্ড কি মেকানিজম। ঠিক আছে, এইভাবে এনজাইম নর্মালি রিয়াকশান করে। এই প্রসেসটাকে বলা হয় মানে হাইলি সিলেক্টিভ প্রসেস, বা এনজাইম ক্যাটালিসিসটাকে এই জন্যই বলা হয় হাইলি সিলেক্টিভ। ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে কি বললাম, তারপরে এই এনজাইম ক্যাটালিসিস রিয়াকশানগুলো হয় হাইলি স্পেসিফিক রিয়াকশান, বা এনজাইম ক্যাটালিসিসটা হয় হাইলি স্পেসিফিক, বা এনজাইমস আর হাইলি স্পেসিফিক কথাটার মানে কি, মানে কোন একটা পার্টিকুলার এনজাইম কোন একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশানকেই একমাত্র ক্যাটালাইজ করতে পারে। ঠিক আছে, সেই জন্য এগুলোকে বলা হয় হাইলি স্পেসিফিক এনজাইমস আর হাইলি স্পেসিফিক। যেমন হচ্ছে মানে যে বিভিন্ন রিয়াকশান যেমন হয়, যেমন হচ্ছে ধরো ওই ইউরিয়া রিয়াকশান হয় না, যেমন হচ্ছে তোমার হচ্ছে ইউরেজ নামে একটা এনজাইম আছে, যেটা হচ্ছে একমাত্র ওই তোমার মানে তোমার হাইড্রোলিসিস অফ ইউরিয়াকে ক্যাটালাইজ করে। মানে ওটা ইউরেজটা শুধুমাত্র ওই রিয়াকশানটাকেই ক্যাটালাইজ করে, আর কোনো কিছুকে করে না। এরকম বিভিন্নই উদাহরণ দেখা যায়। যেমন হচ্ছে তোমার জাইমেজ বলে একটা এনজাইম আছে, যেটা হচ্ছে একমাত্র ওই ইথাইল অ্যালকোহলটা মানে ফর্মেশন অফ ইথাইল অ্যালকোহল ফ্রম গ্লুকোজ আর কি, এই রিয়াকশানটাকে আর কি ক্যাটালাইজ করে। তো এইরকম মানে কোনো একটা এনজাইম কোনো একটা মানে পার্টিকুলার রিয়াকশানকেই একমাত্র ক্যাটালাইজ করতে পারে, মানে যে কোনো এনজাইম যে কোনো রিয়াকশানকেই যে ক্যাটালাইজ করে দেবে এরকম ব্যাপার নেই। সেই জন্য এনজাইমস আর হাইলি স্পেসিফিক।
মানে যেটাকে বলা হয় বেসিক্যালি রিয়াকশন স্পেসিফিক আর কি। ঠিক আছে, তাহলে 2 নম্বর হচ্ছে হাইলি স্পেসিফিক। তার মানে এর মানে কি, এর মানে হচ্ছে a particular enzyme can catalyze particular মানে পার্টিকুলার সাবস্ট্রেটই বলা ভালো, পার্টিকুলার সাবস্ট্রেট অর এ পার্টিকুলার রিয়াকশন। এইটা হচ্ছে হাইলি স্পেসিফিসিটি। ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে এদের এফিসিয়েন্সি। মানে এই এনজাইমগুলো হাইলি এফিশিয়েন্ট হয়। হাইলি এফিশিয়েন্ট হয় কথাটার মানে কি, মানে হচ্ছে বিভিন্ন মানে 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 ভীষণই অল্প পরিমাণ এনজাইম ইউজ করে অনেকটা পরিমাণ প্রোডাক্ট পাওয়া সম্ভব, বা খুব অল্প পরিমাণ এনজাইম ইউজ করে অনেকটা বেশি পরিমাণ সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করা সম্ভব। এটাকে বলা হয়, এই জন্য বলা হয় যে এনজাইমস হ্যাজ হাই এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে হাই এফিসিয়েন্সি। এটা হচ্ছে হাইলি স্পেসিফিক, তারপর হচ্ছে হাই এফিসিয়েন্সি বা হাইলি এফিশিয়েন্ট। সেটার মানে কি, মানে হচ্ছে এ স্মল অ্যামাউন্ট অফ enzyme can catalyze a huge amount of substrate into প্রোডাক্ট। কে আসছে এতক্ষণ অবধি? আমি কাউকেই জয়েন করাবো না, আমি আর ফিরে যাব না, তাতে যে জয়েন করতে পারলে পারবে, না পারলে না পারবে। আচ্ছা, ইনটু প্রোডাক্ট, এইটা হচ্ছে এটাকে বলা হয় হাইলি এফিসিয়েন্সি বা হাইলি এফিশিয়েন্ট। আচ্ছা, তাহলে এবার কতটা অ্যামাউন্ট অফ এনজাইম, কতটা অ্যামাউন্ট অফ সাবস্ট্রেটকে কীভাবে আর কি কনভার্ট করে না করে সেটা কী করে বুঝবো? মানে স্মল অ্যামাউন্ট অফ এনজাইম ক্যান ক্যাটালাইজ এ হিউজ অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট, এটা তো একটা মানে কি বলবো, এটা তো একটা কোয়ালিটেটিভ কথা হলো। বাট যদি কোয়ান্টিটেটিভলি বলতে হয় যে কোনো একটা এনজাইম কতটা এফিশিয়েন্ট, তাহলে সেটাকে বুঝবোটা কী দিয়ে? তার জন্য আসে হচ্ছে টার্নওভার নাম্বার। তার জন্য একটা মানে প্রপার্টি থাকে এনজাইমে, যেটাকে বলা হয় টার্নওভার নাম্বার বা টার্নওভার ফ্রিকোয়েন্সি, যেটা দিয়ে নর্মালি বোঝা হয় যে কোনো একটা এনজাইম কতটা বেশি এফিশিয়েন্ট। তো সেই টার্নওভার নাম্বার বা টার্নওভার ফ্রিকোয়েন্সি কাকে বলে? টার্নওভার নাম্বার হচ্ছে মানে কতটা অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট ক্যান বি মানে আর কি মানে কি বলবো, যে হাউ much extent of substrate can be converted into product by মানে one active site of enzyme বা by per active site of enzyme। মানে এক এনজাইমের একটা অ্যাক্টিভ সাইটের মাধ্যমে কতটা অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হতে পারে, সেটাকে বলে টার্নওভার নাম্বার। আর সেটাকেই যদি পার ইউনিট টাইম দিয়ে টাইমের রেসপেক্টে বলি, যে একটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইটের মাধ্যমে কতটা অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট পার ইউনিট সেকেন্ডে বা পার ইউনিট টাইমে প্রোডাক্টে কনভার্ট হতে পারে, সেটাকে তখন বলা হবে টার্নওভার ফ্রিকোয়েন্সি। তাহলে টার্নওভার নাম্বারটা কি? টার্নওভার নাম্বারটা হচ্ছে কতটা অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট একটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইটের মাধ্যমে প্রোডাক্টে কনভার্ট হতে পারে, সেটা হচ্ছে টার্নওভার নাম্বার। আর টার্নওভার নাম্বারটাকেই যদি পার ইউনিট টাইমে দেখি, তাহলে সেটা হয়ে যাবে টার্নওভার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে, এটা তাহলে কি বললাম, তাহলে এটা হচ্ছে টার্নওভার নাম্বার।
এটাকে লেখা হয় TON দিয়ে, টার্নওভার নাম্বার। তাহলে কি বললাম টার্নওভার নাম্বারটা, যে মানে এটাকে জাস্ট এইভাবেও লেখা যেতে পারে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রেট molecules that can be converted into product per active site of the enzyme। এটা হচ্ছে টার্নওভার নাম্বার। আর এটাকেই যদি পার ইউনিট টাইম বলে দিই তাহলে সেটা হয়ে যাবে টার্নওভার ফ্রিকোয়েন্সি। এটাকে অনেক সময় জন্য TON বা TOF দিয়েও দেখানো, এবং সেটাকে ম্যাথামেটিক্যালি কি করে করতে হয় সেটা আমরা একটু পরেই দেখব। হ্যাঁ, তো এটা হচ্ছে নেক্সটটা হচ্ছে টার্নওভার ফ্রিকোয়েন্সি। টার্নওভার ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা TOF দিয়ে দেখাবো। সেটা কি, সেটা হচ্ছে নাম্বার অফ সাবস্ট্রেট molecules transformed into product per active site of the enzyme per unit time। এই জন্যই টার্নওভার ফ্রিকোয়েন্সির ইউনিটটা হয় সেকেন্ড ইনভার্স, কারণ টার্নওভার নাম্বার হচ্ছে ইউনিটলেস, আর এইটা হচ্ছে মানে যেহেতু পার টাইম দিয়ে ভাগ করে দিচ্ছি সেই জন্য টাইম দিয়ে, সেই জন্য সেকেন্ড ইনভার্স বা মিনিট ইনভার্স, নর্মালি সেকেন্ড ইনভার্সেই লোকে দেখায়, এইটা হয়। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে এই দুটো দিয়ে আমরা ওই মানে এফিসিয়েন্সিটা বুঝবো। আর হাইলি স্পেসিফিকটা তো অনেকটাই বেশি ইনফরমেটিভ, মানে কোন রিয়াকশানের জন্য কোন এনজাইমটা কাজ করছে সেটা অনেকটাই বেশি, মানে বিভিন্ন এক্সাম্পল পড়ে পড়ে মনে রাখতে হবে, অনেকটাই বেশি ইনফরমেটিভ। আর হাইলি সিলেক্টিভিটিটা কি বলেছিলাম, ওই যে 3-4 রকমের সিলেক্টিভিটি হয়, সেটা তোমরা একবার বইয়ে নিতে পারো, মানে আর কি রিডিং পড়ে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এরপর হচ্ছে মানে এর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পিএইচ ডিপেন্ডেন্সি। পিএইচ ডিপেন্ডেন্সি আছে, তারপরে টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে, আর তারপরে হচ্ছে তোমাদের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সি আছে এইটা। তাহলে পিএইচ ডিপেন্ডেন্সিটা কি, এই পিএইচ ডিপেন্ডেন্সিটা একটু অন্যরকম এই এনজাইম ক্যাটালিসিসের ক্ষেত্রে। এর ব্যাপারটা হচ্ছে যে মানে প্রথমত পিএইচ বাড়ার সাথে সাথে মানে এনজাইমের এফিসিয়েন্সি বাড়ে, বা রেট অফ দ্য রিয়াকশান, যে এনজাইম ক্যাটালিসিস রিয়াকশান সেটা বাড়তে বাড়তে একটা পার্টিকুলার পিএইচ আসে যেখানে এনজাইমের এফিসিয়েন্সিটা বা করসপন্ডিংলি রেট অফ দ্য এনজাইম ক্যাটালাইজড রিয়াকশানটা ম্যাক্সিমাম হয়, মানে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায়, তারপরে হঠাৎ করে কমে যায়। মানে তারপরে পিএইচ যতই বাড়াই না কেন রেট অফ দ্য রিয়াকশান জাস্ট ফল করে যায়, তারপরে যদি পিএইচটাকে আর বাড়ানো হয়। তো এটা একটা অদ্ভুত দেখতে হয়, এবং ওই যে পিএইচের রেট অফ দ্য রিয়াকশানটা ম্যাক্সিমাম হয় বা এনজাইমের অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম হয়, সেই পিএইচটাকে বলা হয় অপটিমাম পিএইচ। তাহলে কেন এটাকে অপটিমাম পিএইচ বলে, বা সেই পিএইচটাকে আইসোইলেকট্রিক পয়েন্টও বলা হয়। কেন আইসোইলেকট্রিক পয়েন্ট বলে, কি ব্যাপার সেটা একটু ভালো করে দেখা যাক। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, কেন কোনো একটা পার্টিকুলার পিএইচে এটা ম্যাক্সিমাম হয়, বাকি পিএইচগুলোতে কম হয় বা বেশি হয়, কি ব্যাপার হয় সেটা একটু দেখা যাক। তাহলে নেক্সট হচ্ছে 4 নম্বর, পিএইচ ডিপেন্ডেন্সি এইটা। আচ্ছা, তাহলে এর ব্যাপারটা কি হচ্ছে, বলছে যে দেয়ার ইজ অ্যান অপটিমাম পিএইচ
where catalytic efficiency is maximum. If pH is much less or much higher than this optimum pH, then its catalytic efficiency টেন্ডস টু 0 এইটা। এবং প্লটটা কেমন দেখতে হয়, পিএইচ ভার্সেস ওই আর কি তোমার রেট ভার্সেস পিএইচ, রেট অফ দ্য রিয়াকশান বা ক্যাটালাইটিক রিয়াকশান ভার্সেস পিএইচের প্লটটা কেমন দেখতে হয় বলছে যে ঠিক এই রকম টাইপের দেখতে হয়। এদিকে হচ্ছে রেট অফ দ্য রিয়াকশান আর এদিকে পিএইচ, এটা জাস্ট দেখতে এইরকম হয়। এরকম হয় মানে এই একটা পার্টিকুলার পিএইচ থাকে যেইখানে এই রেট অফ দ্য রিয়াকশানটা ম্যাক্সিমাম হয়, তার আগে বা পরে এটা কমে যায় এবং একটা সময় 10 মানে 0 হয়ে যায়। এই পিএইচটাকেই বলা হয়, এই পিএইচটাকেই বলা হয় অপটিমাম পিএইচ, আর এই পিএইচটাকেই বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট। তাহলে এইবার হচ্ছে হোয়াট ইজ দিস আইসো ইলেকট্রিক পয়েন্ট এবং কেন এরকম হয়, এটাকে কেন এর আর কি নেচারটা, এই ক্যাটালাইটিক রিয়াকশানের পিএইচ ডিপেন্ডেন্সের যে নেচারটা সেটা কেন এরকম হয়। আচ্ছা দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে, তাহলে এনজাইম কি বললাম, এনজাইম হচ্ছে বেসিক্যালি একটা প্রোটিন মলিকুল, তাই তো। প্রোটিন মলিকুল মানে কি থাকে না, এনজাইমের ব্যাপারটা হচ্ছে একটা মানে এনজাইমের মাঝে তো একটা রিং থাকে, মানে মাঝে রিং আছে বা যাই হোক একটা মানে কার্বোহাইড্রেট যা থাকার কথা, মানে একটা মানে স্কেলিটন থাকে, কিন্তু দুটো টার্মিনালে একটা প্রোটিন মলিকুল বা অ্যামাইনো অ্যাসিডের কী থাকে, দুটো টার্মিনালে একদিকে মানে তোমার হচ্ছে NH2 গ্রুপ থাকবে আর একটা CO2H গ্রুপ থাকবে, তাই তো। এটা হচ্ছে একটা প্রোটিন মলিকুল। তার মানে কি হয়, কেমন দেখতে হয় যে এইরকম, মানে ধরো এইটাকে আমি বলছি যে এইটা হচ্ছে ওই স্কেলিটানটা, মাঝের স্কেলিটানটা, যার একদিকে NH2 গ্রুপ থাকবে আর একদিকে CO2H গ্রুপ আছে। তাহলে এইটা হচ্ছে দ্যাট প্রোটিন মলিকুল যেটাকে আমরা এনজাইম বলছি, এইটা ঠিক আছে। আচ্ছা এইবার কি হচ্ছে, এইবার পিএইচটা যখন কম তখন তো এ কী ফর্মে থাকবে, যখন পিএইচটা খুব কম তখনও হচ্ছে এই যে মানে H প্লাসটাকে ছেড়ে দেবে, তার মানে ও CO2 মাইনাস গ্রুপে থাকতে চাইবে, তার মানে যেটা হচ্ছে একটা অ্যানায়নিক ফর্ম, তাই তো। আচ্ছা আবার যখন পিএইচটা বেশি তখনও H প্লাসকে নেবে, মানে হচ্ছে CO2Hটা এইভাবে থাকবে, এটা হচ্ছে NH3 প্লাস হয়ে থাকতে চাইবে। কে মাইক অন করেছো, কিছু বলবে? ঠিক আছে, এটা থাকতে চাইবে এরকমভাবে। তাহলে যখন এ মানে অ্যানায়নিক ফর্মে থাকবে তখন এর মানে ধরো একটা রিয়াকশান হচ্ছে, একটা কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, তাহলে কেমিক্যাল রিয়াকশান মানে কে আসছে, মানে কেন এত বেলা হয়ে গেছে তারপরেও আমি মানে কাউকে জয়েন করতে দিচ্ছি না, কন্টিনিউয়াসলি কেউ ঢোকার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা এইটা তাহলে যখন অ্যানায়নিক ফর্মে থাকবে তখন এবার তাহলে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, ধরো তাহলে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে মানে মানে তাহলে মানে তাহলে তার মানে যখন এটা অ্যানায়নিক ফর্মে থাকবে তখন তার একটা টেন্ডেন্সি থাকবে যে ওর মানে ওর একটা পার্টিকুলার দিকে মুভমেন্ট থাকবে, তাই না। কারণ অ্যানায়নটা মানে ও মাইনাস ফর্মে আছে, মানে ও সবসময় মানে প্লাস
যেদিকে আছে, ধরো মানে কেমিক্যাল রিয়াকশান যেটা হচ্ছে তাতে তো বিভিন্ন রকম ক্যাটায়ন অ্যানায়ন আছে রিয়াকশানের মধ্যে। তাহলে এই যখনই অ্যানায়নিক ফর্মে আছে মানে মাইনাস ফর্মে আছে, তখন ওর একটা টেন্ডেন্সি থাকবে ও সবসময় প্লাস সাইন আছে বা ক্যাটায়ন কোথায় আছে সেই দিকে যেতে চাইবে। আবার যখন ক্যাটায়নিক ফর্মে থাকবে তখন ওর একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে যে ও সবসময় কোথায় অ্যানায়ন্স আছে সেদিকে যেতে চাইবে। তাহলে এটাকে যদি আমি একটা ভালো ভাষায় বলি, তাহলে এই অ্যানায়নের সবসময় একটা টেন্ডেন্সি থাকবে যে ও অ্যানোডের দিকে যেতে চাইবে, কারণ অ্যানোডে অ্যানায়নগুলো যায়, কারণ অ্যানোডে পজিটিভ চার্জ থাকে। আর যখন ক্যাটায়নিক ফর্ম থাকবে তখন ওর একটা নর্মাল টেন্ডেন্সি থাকবে যে ও ক্যাথোডের দিকে যেতে চাইবে। তার মানে যখন এটা কোনো একটা পার্টিকুলার ফর্মে আছে পিএইচ খুব কম বা পিএইচ খুব বেশিতে, তখন এদের একটা অন্যদিকে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, একটা পার্টিকুলার মুভমেন্ট থাকবে, তাই না? কোনো একটা পার্টিকুলার দিকে মুভমেন্ট থাকবে, তাই তো? এটা থাকবে। কিন্তু যদি এটা এরকম একটা ফর্মে থাকে, এটা যদি এটা নিউট্রাল ফর্মে থাকবে, নিউট্রাল ফর্মে কি করে থাকবে? এইভাবে তো থাকতে পারবে না, কারণ এইভাবে থাকতে পারবে না মানে এটা তো যখন রিয়াকশান হচ্ছিল না তখন এইভাবে ছিল, কিন্তু যখন রিয়াকশান হচ্ছে তখন তোকে রিয়াকশানের মধ্যে আর কি পার্টিসিপেট করতে হবে, সাবস্ট্রেটের সাথে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করতে হবে, করে রিয়াকশানটাকে ত্বরান্বিত করতে হবে, করে তারপরে ও আবার ওর মতো করে বেরিয়ে আসবে। কিন্তু রিয়াকশান মিডিয়ামের মধ্যে তোকে রিয়াকশানটা করতে হবে। তখন তারা এইভাবে থাকতে পারবে না যে আমাকে কেউ ছোবে না, সেভাবে থাকতে পারবে না। তখনও কিভাবে থাকবে? তখন তাহলে তখন তাহলে তার নিউট্রালভাবে থাকার উপায়টা কি? তখন দেখা যায় যে রিয়াকশনের মধ্যে এই প্রোটিন মলিকুল বা এনজাইম মলিকুলটা অনেক সময় এরকমভাবে থাকে। এইটা আছে এটা এরকমভাবে থাকে। এইটা হচ্ছে NH3+ হয়ে যায়, এইটা NH3+ হয়ে যায়, আর এইটা CO2- হয়ে যায়। ঠিক আছে? এইভাবে দুটো একসাথে থাকে। এটা তো নিউট্রাল, তো একটা প্লাস একটা মাইনাস। এইটাকে বলা হয় জুইটার আয়নিক ফর্ম। যখন এটা এরকমভাবে থাকে তখন দেখো কোনো দিকে কিন্তু মানে কোনো একটা পার্টিকুলার দিকে কিন্তু মুভমেন্ট থাকবে না। তাহলে এই যে পিএইচে এই জুইটার আয়নিক ফর্মটা থাকে সেই পিএইচে রিয়াকশান রেটটা ম্যাক্সিমাম হয়, এবং এই জুইটার আয়নিক ফর্মটা থাকে বলেই সেই পিএইচকে বলা হয় আইসো ইলেকট্রনিক পয়েন্ট। মানে কোনো একটা পার্টিকুলার পিএইচে এই জুইটার আয়নিক পয়েন্টটা থাকে, সেই জন্য সেই পয়েন্টটাকে বা সেই পিএইচকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট। এবং যেহেতু এই আইসো ইলেকট্রিক পয়েন্টের রেট অফ দ্য রিয়াকশানটা ম্যাক্সিমাম হয়, সেই জন্য সেই করসপন্ডিং বা অপটিমাম হয়, সেই জন্য সেই করসপন্ডিং পিএইচটাকে বলা হয় অপটিমাম পিএইচ। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে কি বললাম? তাহলে এইটা কিভাবে তাহলে এই হচ্ছে মেন মলিকুলটা, সেটা এইভাবে থাকে কোনো একটা পার্টিকুলার পিএইচে। এইটাকে আমরা বলি জুইটার আয়নিক ফর্ম। অথবা এটা থাকতে পারে কিভাবে, যে এইভাবে থাকে, যেখানে হয়তো এটা NH2 আর এটা CO2- হলো, এইটা হয়, এইটা হচ্ছে অ্যানায়নিক ফর্ম, যার একটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি থাকে অ্যানোডের দিকে যাওয়ার বা পজিটিভ দিকে যাওয়ার, মানে একটা পার্টিকুলার দিকে মুভমেন্ট থাকে। অথবা এটা এরকমভাবে থাকতে পারে, এই দিকটা হচ্ছে NH3+ আর এই দিকটা CO2H, এটাকে আমরা বলি ক্যাটায়নিক ফর্ম, যেটা আগেন যে এর একটা ক্যাথোডের দিকে মুভমেন্ট থাকবে। এবং এটা কিভাবে হচ্ছে, মানে এই যে এইটা থেকে যদি বলি, ওই যে মানে একটা H+ বেরিয়ে যায়, একটা H+ অ্যাড হয়, তো সেই জন্য এটাকে এরকমভাবে এইভাবেও লেখা যায়। মানে এইটার রেসপেক্টে যদি দেখি তাহলে এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে, যে মানে এরকমভাবে লিখে দেওয়াটা ভালো আর কি, মানে উল্টোটা হবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার।
তো সেই জন্য এই ফর্ম মানে এই কোনো একটা পিএইচে এই জুটার আয়নিক ফর্মটা থাকে বলে এটাকে বলে আইসোইলেকট্রিক পয়েন্ট, এবং এই পয়েন্টে এই পিএইচটা ম্যাক্সিমাম হয় বলে, এই রেট অফ দ্য রিয়াকশানটা ম্যাক্সিমাম হয় বলে বা অপটিমাম হয় বলে এটাকে বলা হয় অপটিমাম পিএইচ। তাহলে এই যে পুরো ব্যাপারটা যেটা বললাম সেটা এবার লিখে ফেলি। তাহলে কী বললাম, যে তার মানে ধরো কোনো একটা রিয়াকশান, যেটা বলছিলাম যে কোনো একটা রিয়াকশানের ধরো একদিকে এই দিকটা পুরো হচ্ছে পজিটিভ চার্জগুলো আছে, বা এটা ধরো পজিটিভ চার্জ মানে কি, এটা হচ্ছে অ্যানোড, আর এই রিয়াকশানের এই দিকে ধরো সব নেগেটিভ চার্জগুলো আছে, তাহলে এটা ধরো ক্যাথোড। এইভাবে তাহলে রিয়াকশানটা হচ্ছে যখন, তাহলে যখন আমার লো পিএইচ তখন আমার একটা হাই টেন্ডেন্সি থাকবে, যে পিএইচটা যখন কম তার মানে মাইনাস ফর্মে আছে, তার মানে আবার কি মানে এই যে মানে এদিক থেকে মানে তাহলে তখন এরকম একটা টেন্ডেন্সি থাকবে যে পিএইচটা যখন হ্যাঁ কম, তখন এ হচ্ছে এর দিকে যেতে চাইবে, ক্যাথোডের দিকে যেতে চাইবে। তাহলে যখন আমার মানে এদিক থেকে এদিকে গেলে যদি আমার লো পিএইচ হয়, তাহলে ধরো এদিক থেকে এদিকে লো পিএইচ যদি হয়, তার মানে এদিক থেকে এদিকে লো পিএইচ যদি হয় তার মানে তত নেগেটিভের দিকে যেতে চাইবে, আর এদিক থেকে এদিকে আসলে হাই পিএইচ যদি হয় তাহলে ও ক্যাথোড অ্যানোডের দিকে যেতে চাইবে। তাহলে এরকম একটা, তার মানে এই দিকে একটা পার্টিকুলার মুভমেন্ট থাকবে অথবা এই দিকে একটা মুভমেন্ট থাকবে। কিন্তু যদি একটা কোনো পার্টিকুলার পিএইচ যদি থাকে, ধরো এরকম একটা জায়গায় একটা কোনো পিএইচ আছে যেটাকে আমরা বলছি পিএইচ অপটিমাম, যেখানে হচ্ছে এই জুইটার আয়নিক ফর্মটা থাকবে, যার কিন্তু কোনো পার্টিকুলার দিকে মুভমেন্ট থাকবে না, এই শুধু এইখানেই থেকে যাবে, এবং এইখানেই এ সবথেকে ভালো অ্যাক্টিভিটি নিয়ে রিয়াকশান করবে, যেখানে রেট অফ দ্য রিয়াকশানটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হবে। তাহলে দেয়ার এক্সিস্ট এ optimum pH where only the zwitter ionic or neutral form exist, and hence it has no basically preferential motion towards any of the electrodes and this pH is called the isoelectric point। মানে কি, মানে এই আইসোইলেকট্রিক পয়েন্ট মানে কি, মানে এই পিএইচে কোনো পার্টিকুলার ইলেকট্রোডের দিকেও যাওয়ার মুভমেন্ট নেই, মানে একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে, সেই জন্য এটাকে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট, এবং এই আইসোইলেকট্রিক পয়েন্টের রিয়াকশানটা ম্যাক্সিমাম হয়, তাই এটাকে বলা হয় ওই অপটিমাম পিএইচ। তাহলে অ্যান্ড ইট ইজ suggested that the zwitter ionic form is responsible for the catalytic activity of the enzyme
hence isoelectric pH is actually the optimum pH where the rate of the catalytic reaction is maximum. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টোটাল পিএইচ ডিপেন্ডেন্স অফ দ্য ক্যাটালাইটিক রিয়াকশন এনজাইম ক্যাটালিসিসের গল্পটা। বুঝতে পেরেছো? কারোর কোনো অসুবিধা নেই তো কেন এরকম হচ্ছে? না ম্যাম। ঠিক আছে, হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার পিএইচ এর। এরপর হচ্ছে সিমিলারলি টেম্পারেচার। কি বলছো? লো পিএইচ হাই পিএইচ, ওটা হাই পিএইচ হবে। মানে না, লো পিএইচ মানে কি? লো পিএইচ মানে তো অ্যাসিডিক ফর্মে থাকবে, মানে নেগেটিভ ফর্মে থাকবে। তো লো পিএইচ যদি হয়, তাহলে লো পিএইচ যদি থাকে তাহলে তার নেগেটিভ ফর্মে থাকবে। তাহলে নেগেটিভ ফর্মটা তো সবসময় পজিটিভের দিকে, আচ্ছা এটা আমি উল্টো লিখেছি না, মানে যাই হোক মানে পজিটিভের দিকে যেতে চাইবে। সরি, এটা আমি এটা উল্টো লিখেছি মনে হয়। মানে এটা যদি নেগেটিভ ফর্মে যদি হয় তাহলে মানে এটা আমি বলতে চেয়েছিলাম যে লো পিএইচ মানে সে নেগেটিভের দিকে থাকতে চাইবে, মানে সে নেগেটিভ। আর হাই পিএইচ মানে সে পজিটিভ। এবার যদি মুভমেন্টের কথা বলি তাহলে লো পিএইচ মানে কি? মানে তার একটা নেগেটিভ ফর্ম আছে। তো লো পিএইচ মানে তো অ্যাসিডিক ফর্ম, অ্যাসিডিক ফর্ম মানে তো অ্যানায়নিক ফর্ম, মানে এইচ প্লাস ছেড়ে দিচ্ছে। তাহলে এইচ প্লাস যদি থাকে, অ্যানায়নিক ফর্ম যদি থাকে, তাহলে সে সবসময় ক্যাথোডের দিকে যেতে, অ্যানোডের দিকে যেতে চাইবে, পজিটিভের দিকে। আর যদি হাই পিএইচ থাকে তাহলে তো হাই পিএইচ মানে তো সে বেসিক্যালি ক্যাটায়নিক ফর্মে আছে। তাহলে ক্যাটায়নিক ফর্ম মানে সে ক্যাথোডের দিকে যেতে চাইবে, তার একটা এই দিকে মুভমেন্ট থাকবে। এটা বলছি, বুঝতে পেরেছো? কি অসুবিধা হচ্ছে বলো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম এবার বুঝতে পেরেছি। হ্যাঁ এটা হবে। ওটা আমি মনে হয় একটু উল্টো লিখেছিলাম, আমি অন্যভাবে ভেবে লিখেছিলাম। ঠিক আছে, মুভমেন্ট বোঝালে এইটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে একই রকমভাবে টেম্পারেচার ডিপেন্ডেন্সটাও ওই বাকি রিয়াকশানগুলোর মতো নর্মাল হয় না। যে টেম্পারেচার বাড়লে, যে তোমরা পড়েছো না আরহেনিয়াস ইকুয়েশনে, যে টেম্পারেচার বাড়লে মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ার জন্য 200 থেকে 300 গুণ পর্যন্ত রেট অফ দ্য রিয়াকশান বেড়ে যায়। এখানে ব্যাপারটা সেরকম না। এখানে ব্যাপারটা হচ্ছে ওই অনেকটাই পিএইচ এর মতো, যে প্রথমে টেম্পারেচার যখন মানে প্রথমেও বলা যায় না, কোনো একটা পার্টিকুলার রেঞ্জ অফ টেম্পারেচার আছে যার মধ্যে এনজাইম অ্যাক্টিভিটিটা কাজ করে আর কি, এবং কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার আছে যেখানে এনজাইম অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম হয়, মানে রেট অফ দ্য রিয়াকশনটা ম্যাক্সিমাম হয়। তারপর যতই টেম্পারেচার বাড়াও না কেন ওটা জাস্ট ফল করে যায়। ঠিক আছে, তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্সটাও এরকম টাইপেরই দেখতে হয়। তাহলে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স। তাহলে এইখানে কি, এখানেও সেম, there is an optimum temperature at and around where the catalytic efficiency is maximum. If temperature is increased, then the catalytic efficiency becomes
0 এটা, ঠিক আছে। এখানে আচ্ছা এইখানে তাহলে এর প্লটটা আগে কী হয় সেটা আগে লিখি, দেখি। প্লটটা ওই একই সেম টাইপেরই হয়, জাস্ট লাইক পিএইচের মতো। এদিকে রেট আর এদিকে টেম্পারেচার টি, এটা জাস্ট এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এই যে এইটা হচ্ছে সেই পার্টিকুলার টেম্পারেচার যেখানে রেটটা ম্যাক্সিমাম হয়, এই টেম্পারেচারটাকে বলা হয় টি অপটিমাম, ঠিক আছে। আচ্ছা এইখানে ব্যাপারটা কি হয়, এইখানে ব্যাপারটা হচ্ছে এটা যদি টেম্পারেচারটাকে খুব বেশি করে দিই তাহলে ওই প্রোটিনের মানে এনজাইমের আর কি অ্যাক্টিভ সাইটটাই নষ্ট হয়ে যায়, মানে এনজাইমটা বেসিক্যালি অতিরিক্ত বেশি টেম্পারেচারে এনজাইমটা পুরো ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয় বন্টনগুলো ভেঙে গিয়ে মানে ওটাকে পুরো মানে সেই ডিনার্চার করে দেয় বলে, মানে যে কারণে ওর অ্যাক্টিভিটিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় অতিরিক্ত বেশি টেম্পারেচার করে দিলে। আবার অতিরিক্ত লো টেম্পারেচার করে দিলে এনজাইমটা জাস্ট ফ্রিজ করে যায় অতিরিক্ত লো টেম্পারেচারে, সেই জন্য অতিরিক্ত বেশি টেম্পারেচারেও এটা কাজ করে না, অতিরিক্ত লো টেম্পারেচারেও এটা কাজ করে না। কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার আছে যে টেম্পারেচারে এই রেটটা ম্যাক্সিমাম হয় বা এনজাইম অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম হয়, সেই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার, ঠিক আছে। তাহলে এই যে অপটিমাম টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার, এই অনেকটা পিএইচেরই মতো আর কি, ঠিক আছে। এটা তাহলে এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্সি। টেম্পারেচার ডিপেন্ডেন্সিতে এর থেকে বেশি আর কিছু নেই। এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সি যেটা, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সি যেটা, এইটা এবার আমরা পড়ব। কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সি বা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, এইটা এবার আমরা পড়ব। আচ্ছা তাহলে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সিটা কি দেখা যাক। আচ্ছা এইটা হচ্ছে বেসিক্যালি এই মাইকেলিস আর মেন্টেন প্রপোজ করেছিল এনজাইম ক্যাটালিসিসের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সিটা। তো যেখানে মানে যেখানে একটা সাবস্ট্রেট তার সাথে মানে প্রপার মানে তার সাথে আর কি উপযুক্ত একটা এনজাইম নিয়েছিল, নিয়ে রিয়াকশানটা করেছিল। তো সেটা এরকম দেখা গেছিলো যে রিয়াকশানটা এইভাবে হচ্ছে যে সাবস্ট্রেট এস প্লাস এনজাইম ই, এইটা এরা প্রথমে এরকম একটা রিভার্সিবল রিয়াকশন করে একটা এসই এরকম একটা সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করছে, যার রেট কনস্ট্যান্টটা হচ্ছে K1 আর এইটার রেট কনস্ট্যান্টটা K-1। তারপরে এই এসই এইটা যেটা এটা ভেঙে গিয়ে প্রোডাক্ট তৈরি করছে প্লাস ইটাকে ফিরিয়ে দিচ্ছে, এইটা রেট কনস্ট্যান্ট হচ্ছে K2। এইটা হচ্ছে রিয়াকশানটা। এবং এই মাইকেলিস অ্যান্ড মেন্টেন প্রপোজ দ্যাট যে এই এসই যেটা এই সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স যেটা, এটা হচ্ছে একটা ভ্যান টপ কমপ্লেক্স। ভ্যান টপ কমপ্লেক্স মানে কি? ভ্যান টপ কমপ্লেক্স মানে আমরা কি করি, আমরা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করি। তাতে স্যার নিশ্চয়ই পড়িয়েছে আরহেনিয়াস কমপ্লেক্স, যেখানে আমরা রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন করে রেট অফ দ্য রিয়াকশনটা বার করতে হবে। আর যদি ভ্যান টপ কমপ্লেক্স হয় তাহলে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে রেট অফ দ্য রিয়াকশনটা বার করতে হবে। মাইকেলিস অ্যান্ড মেন্টেন অলরেডি প্রপোজ দ্যাট যে এই যে সাবস্ট্রেট এনজাইম যে আর কি এটা আছে মানে যে কমপ্লেক্সটা আছে এটা হচ্ছে একটা ভ্যান টপ কমপ্লেক্স, ঠিক আছে। এইটা তাহলে এইখানে কি কি বললাম তার মানে এবং কখন হয় ভ্যান টপ কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা যখন এই ফার্স্ট মানে প্রথম ইকুইলিব্রিয়ামটা স্লো, বানান লিখছি, প্রথম ইকুইলিব্রিয়ামটা স্লো হয় আর পরের রিয়াকশানটা পরের স্টেপটা ফাস্ট হয়, তখনই একমাত্র ভ্যান টপ কমপ্লেক্স হয় এটা। তাহলে এটা হচ্ছে স্লো আর পরেরটা হচ্ছে ফাস্ট, ঠিক আছে। এইটা হচ্ছে মাইকেলিস অ্যান্ড মেন্টেন প্রপোজ করেছিল। তাহলে কি বললাম যে তাহলে এইখানে যে মাইকেলিস অ্যান্ড মেন্টেন proposed that
the substrate enzyme complex that is SE is a Van 't Hoff complex. That is, we have to apply the steady state approximation to find the rate of the reaction. তাই তো, তাহলে এবার দেখা যাক যে তাহলে প্রথমত রেট অফ দ্য রিয়াকশনটা কি। তাহলে ফর দ্য, ম্যাম বলছিলাম কি আমার কলেজ আছে, আমি কি বাইরে যাব? হ্যাঁ যাও, তুমি পরে এই বাকিটা দেখে নিও। আচ্ছা ঠিক আছে। ফর দ্য অ্যাভাব প্রপোজ রিয়াকশান, আমার রেট অফ দ্য রিয়াকশানটা আমাদের কি হবে, ভি ইকুয়ালস টু K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এসি। তাই তো, এটা তো রেট অফ দ্য রিয়াকশান, ওভারঅল রেট অফ দ্য রিয়াকশান, এতে কারোর অসুবিধা নেই তো। এই যে আমি এখানে একবার লিখি, হ্যাঁ রিয়াকশানটা কেমন ছিল, রিয়াকশানটা এস প্লাস ই থেকে K1 K-1 থেকে এসি হয়েছে, তারপরে এসি থেকে প্রোডাক্ট প্লাস ই হয়েছে, তাই তো এরকম ছিল। তাহলে রেট অফ দ্য রিয়াকশানটা এইটা, তাতে কারোর কোনো অসুবিধা নেই। তাহলে এরপর হচ্ছে কি বললাম যে নাও বাই অ্যাপ্লাইং steady state approximation on AC we get কি পাবো যে DAC DT, এইটা DAC DT এইটা কি হবে, তাহলে এখান থেকে দেখো তো DAC DT টা কি হবে, তাহলে এসিটা এই K1 দিয়ে তৈরি হচ্ছে, তার মানে K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এস ইন্টু কনসেন্ট্রেশন অফ ই, K-1 দিয়ে ভেঙে যাচ্ছে, মাইনাস K-1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এসি, আবার K2 দিয়ে ভেঙে যাচ্ছে, মাইনাস K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এসি। এটা হবে তো, এইটা ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের নিয়মটা, ঠিক আছে। ঠিক আছে তো, হ্যাঁ ম্যাম। এটা হলো। আচ্ছা এবার আমি বলছি যে ধরো, আচ্ছা এবার আমি বলছি যে এই ইটা কি, ইটা তো এনজাইমের কনসেন্ট্রেশন, তাই তো, বাট এটা অ্যাকচুয়ালি কি, মানে কতটা আমার পড়ে আছে এনজাইমটা, তাই তো, মানে এই যে এই ইটা যেটা, মানে কতটা পড়ে আছে এই এনজাইমটা, মানে ধরো আমি বলছি যে লেট E0 is the initial concentration of enzyme। তাহলে এনজাইমটা যখন নিয়েছিলাম, ধরো E0টা ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বা রিয়াকশান করেছে কতটা, এই এসির মধ্যে যতটা আছে ততটা রিয়াকশান করেছে, তাই তো। তাহলে ই যেটা, মানে বেসিক্যালি দেন the concentration of free enzyme, যেটা বেসিক্যালি ইটা, এই ইটা এটা তো ফ্রি এনজাইম, সেটা কত, এই ইটা কত, প্রথমে ছিল ধরো E0 হুইচ ইজ এ কনস্ট্যান্ট, যেটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম, মাইনাস কতটা রিয়াকশান করেছে, যতটাই এসির মধ্যে আছে, তাহলে মাইনাস অফ এসই, এইটা
সেটা তো এই ফ্রি এনজাইম ই এর কনসেন্ট্রেশন, এটা বলতে পারি তো, এটাতে কারোর অসুবিধা নেই তো। মানে E0টা তো একটা কনস্ট্যান্ট, ওটাতে আমি ওকে ধরো দিয়ে দিয়েছি যে এত মোল অ্যামাউন্ট অফ এনজাইম আমি দিয়েছি, তাহলে সেইটার আর এনজাইম কতটা পড়ে আছে কতটা, সে যতটা দিয়েছিলাম তার থেকে যতটা রিয়াকশানটাই শুধুমাত্র তো সাবস্ট্রেটের সাথে করবে, তারপরে তো আবার ফ্রি হয়ে গেছে, তার মানে সাবস্ট্রেটের সাথে যতটুকু রিয়াকশান করেছে সেইটা বাদ দিয়ে দিলেই টোটালটা থেকে, তাহলেই আমি এই ফ্রি এনজাইমটা পেয়ে যাব। আর এই ইগুলো কি, ইগুলো তো ফ্রি এনজাইমটাই তো, এই যে এই ইটা বা এই ইটা, এটা তো ফ্রি এনজাইমটাই তো, তাই তো? তাহলে আমি এখান থেকে ই এর কনসেন্ট্রেশনটা এইভাবে লিখতে পারি তো, ইটা এইভাবে লিখতে পারি তো। ঠিক আছে, তাহলে এবার তাহলে এই ই এর জায়গায়, ইটা তো বরং একটা ভ্যারিয়েন্ট, এই ই এর জায়গায় আমি যদি এইভাবে এসিটার কনসেন্ট্রেশন আমি এখান থেকে পেয়ে যাব, আর E0টা একটা কনস্ট্যান্ট যেটা আমার হাতে আছে, তাহলে আমি ইটাকে ইন টার্মস অফ এইটা দিয়ে লিখে ফেলতে পারি, তাহলে আমার তাহলে আমার এই ইকুয়েশনটাকে আর কি ডিল করা আরও বেশি সোজা হয়ে যাবে। তাহলে আমি লিখে ফেলি ই এর জায়গায় এই জিনিসটাকে, যে তাহলে দেন আমার রিয়াকশানটা কী ছিল, কী ছিল জানো, মানে K1 ইন্টু এস ইন্টু, হ্যাঁ, K1 ইন্টু এস ইন্টু ই এর জায়গায় আমি লিখছি E0 মাইনাস ইএস, এইটা ছিল মাইনাস K-1 এসি মাইনাস K2 ইন্টু এসি, দিস ইজ ইকুয়ালস টু 0, এইটা ছিল। এইবার আমি এখান থেকে এসির কনসেন্ট্রেশনটা বের করি, এসির কনসেন্ট্রেশনটা এখান থেকে বার করি, তাহলে এই যে এটাকে জাস্ট গুণ করে দিলে, যে মানে বেসিক্যালি এটা ইএস লেখা উচিত নয়, যে কোনো একরকমভাবেই লেখা উচিত, এসি দিয়ে লিখি। তাহলে এখান থেকে আমি এবার এসির কনসেন্ট্রেশনটা বের করি, যে তাহলে এটাকে জাস্ট গুণ করে দিলে K1 ইন্টু এস ইন্টু E0 মাইনাস K1 ইন্টু এস ইন্টু ইএস, আর এখানে সব ইএস আছে, তার মানে এটা হয়ে যাবে K1 ইন্টু এস ইন্টু E0 বাই, মানে এটা হয়ে যাচ্ছে K1 ইন্টু এস ইন্টু এসি মাইনাস এইটা, তাহলে যেটা সেটা জাস্ট হয়ে যাবে K1 ইন্টু এস ইন্টু E0 বাই K1 ইন্টু এস প্লাস K-1 প্লাস K2, এটা হয়ে যাবে, তাই তো? এই যে K-1 K2 আর এদিকে K1 ইন্টু এস থাকছে, এইটা সিম্পলি এটা হয়ে যাবে। আচ্ছা, এইটা তাহলে এইটাকে এবার আমি ওই রেট অফ দ্য রিয়াকশানে বসিয়ে দিয়ে এসির কনসেন্ট্রেশনটা পেয়ে গেলাম, দেয়ারফোর রেট অফ দ্য রিয়াকশান ভি ইকুয়ালস টু ছিল K2 ইন্টু এসি, এটা ছিল, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে গেল K1 K2 ইন্টু এস ইন্টু E0 বাই K1 ইন্টু এস প্লাস K-1 প্লাস K2, এটা হয়ে গেল রেট অফ দ্য রিয়াকশান। অর এইটা ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু কী হবে এখান থেকে, যে ওই K1 দিয়ে যদি আমি ভাগ করে দিই উপরে নিচে, তাহলে এটা হয়ে যাবে K2 ইন্টু এস ইন্টু E0 বাই কনসেন্ট্রেশন অফ এস প্লাস K-1 প্লাস K2 বাই K1, এইটা। তার মানে আমি কী করলাম, ডিভাইডিং, এটা করলাম হচ্ছে ডিভাইডিং বাই K1, এটা করে এটা পেলাম, তাহলে এটা ইকুয়ালস টু K2 ইন্টু এস ইন্টু E0 বাই এস প্লাস এই যে K-1 প্লাস K2 বাই K1, এইটাকে বলা হয় Km, এটাকে বলা হয় মাইকেলিস কনস্ট্যান্ট Km। তাহলে রেট অফ দ্য রিয়াকশান ভি ইকুয়ালস টু, এইটা হলো এই ইকুয়েশানটাকেই বলা হয় মাইকেলিস মেন্টেন ইকুয়েশান,
এবং এই কেএমটাকে বলা হয় মাইকেলিস কনস্ট্যান্ট, এই কেএমটাকে বলা হয় মাইকেলিস কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে মাইকেলিস মেনটেন ইকুয়েশন, এই ইকুয়েশনটা, আর এইটাকে বলা হয় অ্যান্ড দিস কেএম ঠিক আছে, অ্যান্ড দিস কেএম ইকুয়ালস টু এই যে এই কে মাইনাস ওয়ান প্লাস কে টু বাই কে ওয়ান, তাই তো, কে মাইনাস ওয়ান বাই কে টু প্লাস কে টু বাই কে ওয়ান, এইটা ইজ কল্ড দ্য মাইকেলিস কনস্ট্যান্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই মাইকেলিস কনস্ট্যান্টটা, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেল মাইকেলিস মেনটেন। তাহলে কি করে এই টাইপের রিয়াকশানগুলো রেট বার করব। এবার দেখা যাক, এবার তাহলে রেটটা কি পেলাম, যে তাহলে আমি রিয়াকশানটা এখানে আর একবার লিখি, তাহলে দা ম্যাম বলছি যে পিএইচ ডিপেন্ডেন্সি গ্রাফের স্লাইডটা একবার দেখাবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ ম্যাম। তাহলে দ্য এমএম ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল হচ্ছে ভি ইকুয়ালস টু কে টু ইন্টু এস ইন্টু ই জিরো বাই এস প্লাস কে এম, এটা ছিল আমার ওই ভিটা। তাহলে কেস ওয়ান, ওয়েন এই যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি খুব কম হয়, ওয়েন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইজ ভেরি লো, মানে এই এসটা ভেরি ভেরি লেস দ্যান কে এম যদি হয়, তাহলে দেন এই রেট অফ দ্য রিয়াকশানটা কী হবে, কে টু ইন্টু এস ইন্টু ই জিরো বাই কে এম হবে তো এইটা, কারণ এই এসটা তো খুব কম, এটা হবে। তার মানে এখানে দেখো কে টুটা কনস্ট্যান্ট, কে এমটা কনস্ট্যান্ট, ই জিরোটা কনস্ট্যান্ট, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু এস, এটা হচ্ছে এক নম্বর, এটা একটা। আর একটা হচ্ছে ই জিরোটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, কে টু কে এম কনস্ট্যান্ট, তার মানে ভিটা শুধু এস এর সাথে প্রপোর্শনাল, এবং এস এর এখানে পাওয়ার কত 1, তার মানে এখানে কি হলো, দ্য রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এস, ঠিক আছে, এটা হলো। আর কেস টু কি, when substrate concentration is very high, তার মানে কি, তার মানে হচ্ছে এই কনসেন্ট্রেশন অফ এস যেটা, দিস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান কে এম, তার মানে আমার সেক্ষেত্রে ভিটা কী হবে, কে টু ইন্টু এস ইন্টু ই জিরো বাই এস, এটা হবে। তার মানে এস এস কেটে গেল, তার মানে এটা ইকুয়ালস টু হবে কে টু ইন্টু ই জিরো। আচ্ছা দেখো, এইবার দেখো এখানে কি হচ্ছে, কে টুটা কনস্ট্যান্ট, ই জিরোটাও কনস্ট্যান্ট, তার মানে ভিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এইটাকে বলা হয় ভি। প্রথমত এইটা হচ্ছে, আর দ্বিতীয়ত দুটোই যেহেতু কনস্ট্যান্ট, এখানে কিন্তু সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের কোনো মানে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে যখন কনসেন্ট্রেশনটা খুব বেশি, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা, তার মানে এটা এখানে কিন্তু মানে এমন কোনো ভ্যারিয়েবল নেই এই রিয়াকশান রেটের মধ্যে, তার মানে দিস রিয়াকশান ইজ জিরো অর্ডার উইথ রেসপেক্ট টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, তাহলে এইখানে তো এটা হলো, আর এইখানে কি হবে,
the reaction is zero order with respect to concentration of S. এটা একটা হলো, এটা হচ্ছে 2 নম্বর ব্যাপার। আরেকটা ব্যাপার কি, এটা হলো একটা, আরেকটা কি, আরেকটা এই যে এটা বলছি এই দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে রেট অফ দ্য রিয়াকশনটা এখানে ম্যাক্সিমাম হয়ে গেল, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা যখন ম্যাক্সিমাম মানে যখন ভীষণ হাই, তখন রেট অফ দ্য রিয়াকশনটাও তো মানে করসপন্ডিংলি সব থেকে বেশি হওয়া উচিত। তাহলে সব থেকে বেশিটা কত, সেটা হচ্ছে K2 ইন্টু E0, এটাই K2 ইন্টু E0। তাহলে দাঁড়াও এক মিনিট, এটা হয়ে যাবে। তাহলে তখন এইটাকে বলা হয়, এই জন্য এইটাকে বলা হয় ভি ম্যাক্স। ঠিক আছে, তাহলে মানে মানে এই মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ দ্য রিয়াকশান, যেটাকে বলা হয় ভি ম্যাক্স। ভি ম্যাক্স ইকুয়ালস টু K2 ইন্টু E0। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা সবাই? ঠিক আছে, তাহলে দিস ভেলোসিটি is maximum and can be represented by V max equals to K2 into E0। আচ্ছা, আর এখানে দেখো তো এটা কারা কিভাবে লেখা যায়। K2 equals to V max by E0। এইটা এটা কি V max মানে কি, V max মানে যখন ক্যাটালাইটিক এফিসিয়েন্সি বা রেট অফ দ্য রিয়াকশনটা ম্যাক্সিমাম, রেট অফ দ্য রিয়াকশন ম্যাক্সিমাম মানে কি, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রেট মলিকুল is being converted into product by which, by per enzyme, per active site of enzyme। তার মানে এটাই টার্নওভার নাম্বার, তাই তো? তাহলে এই K2টাই হচ্ছে টার্নওভার নাম্বার, বা এটাকে যদি পার ইউনিট টাইম করে দিই তাহলে সেটা, এটা হলো টার্নওভার নাম্বার এটা। আর ভি ম্যাক্স কথাটার মধ্যে কি আছে, ভি মানে কি, ভি মানে ডিসিডিটি, তাই তো? তার মানে ভি ম্যাক্স কথাটার মধ্যেই পার টাইমটা লুকিয়ে আছে, তার মানে এটাই হচ্ছে টার্নওভার ফ্রিকোয়েন্সি। তার মানে ভি ম্যাক্সের মধ্যেই পার টাইম লুকিয়ে আছে, আর এটা আর E0টা দিয়ে ভাগ করে দিয়ে আমি পার ইউনিট, পার অ্যাক্টিভ সাইটটা বলে দিলাম। তার মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রেট মলিকুল ক্যান বি কনভার্টেড বাই পার অ্যাক্টিভ সাইট অফ এনজাইম পার ইউনিট টাইম। তাহলে এটাই হচ্ছে টার্নওভার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে এটাই হলো টার্নওভার ফ্রিকোয়েন্সি ইফ, শুধু একটা কথা এখানে লিখে দিচ্ছি, ইফ অ্যাক্টিভ সাইট পার এনজাইম ইজ 1, মানে বলছি যদি এমন এনজাইম নিই যার এনজাইম, কারণ এখানে তো টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে যদি এনজাইমগুলোর যদি একটা করেই অ্যাক্টিভ সাইট থাকে তাহলে টোটাল কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করে দেওয়া মানেই ওর পার অ্যাক্টিভ সাইটের আর কি আমার মেজারমেন্টটা পেয়ে যাওয়ার। সেই জন্য যদি একটাই এনজাইমের, যদি এমন এনজাইম যদি নিই যার একটাই অ্যাক্টিভ সাইট আছে, ইফ অ্যাক্টিভ সাইট পার এনজাইম ইজ 1, তাহলে টার্নওভার ফ্রিকোয়েন্সি, এটাকে বলতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইটা তাহলে এই K2টাই হচ্ছে টার্নওভার ফ্রিকোয়েন্সি বা টার্নওভার নাম্বার হুইচ আর সিমিলার কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে ভি ম্যাক্স ইকুয়ালস টু K2 ইন্টু E0 পেয়ে গেলাম। তাহলে মাইকেলিস মেন্টেন ইন টার্মস অফ, মাইকেলিস মেন্টেন ইকুয়েশন ইন টার্মস অফ ভি ম্যাক্স কী হবে, দেয়ারফর the MM equation becomes V equals to K2 into S into E0 ছিল, যেখানে K2 into E0 মানে V max, তাহলে এটা হয়ে যাবে V max into concentration of S by concentration of S plus Km। এটাও লিখতে পারি, এটাও মাইকেলিস মেন্টেন, ওয়ান অফ দ্য মানে অ্যানাদার ফর্ম অফ মাইকেলিস মেন্টেন ইকুয়েশন এটা। আচ্ছা,
এটা হলো একটা ব্যাপার। আচ্ছা, আর আর আরেকটা কি বলেছিলাম, যখন এস এর কনসেন্ট্রেশন খুব কম তখন ভি প্রপোর্শনাল টু এস, আর যখন এস এর কনসেন্ট্রেশন খুব বেশি তখন কিন্তু ভিটা হয়ে যাচ্ছিল মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এস, মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল। তাহলে সেটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে সেই ব্যাপারটা কেমন হবে? এইটা এদিকে ভি আর এদিকে কনসেন্ট্রেশন অফ এস। তাহলে এস এর কনসেন্ট্রেশন যখন খুব কম তখন ভি প্রপোর্শনাল টু এস। এখানে আর একবার লিখছি, when s is low then v proportional to s। এবং সেটা কেমনভাবে, অর্ডারটা মানে তোমার পাওয়ারটা কত ছিল, 1 ছিল, তার মানে লিনিয়ারলি ইনক্রিজ করছে, তার মানে ভি এর সাথে এস লিনিয়ারলি ইনক্রিজ করছে। আর when s is very high then v is constant or v proportional to s to the power 0। তার মানে যখন এসটা খুব বেশি তখন মানে এটা একটা মানে ভিটা কাইন্ড অফ একটা কনস্ট্যান্টের দিকে চলে যাচ্ছে, এরকমভাবে একটা কনস্ট্যান্টের দিকে চলে যেতে চাইছে। তার মানে দুটোকে যদি একসাথে মেলাই তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, এইভাবে গিয়ে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা তার মানে এইখানে কি হলো, এইটা হচ্ছে বাবা, তার মানে এখানে কি হলো, তাহলে এইটা হচ্ছে সেই আর কি তোমার ভিটা, মানে এইটা হচ্ছে সেই ভিটা যেটাকে আমরা বলছি ভি ম্যাক্স, যেখানে এই ভিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, ভি প্রপোর্শনাল টু এস টু দি পাওয়ার 1, যেটা লিনিয়ারলি হচ্ছে, আর এই জায়গাটা কি হচ্ছে, ভি ম্যাক্স অর ভি প্রপোর্শনাল টু এস টু দি পাওয়ার 0। এটা হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। ওই লাস্টের লাইনটাতে কি লিখেছেন, when s is very high then v is constant or v proportional to s to the power 0। s to the power 0 মানে 1, ঠিক আছে। ঠিক আছে তো, কারণ হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে এটা হয়ে গেল এরকম। আর আরেকটা কি বলতে পারি এখান থেকে, যে যখন ভি ম্যাক্স, এটা যদি ভি ম্যাক্স হয়, কোথায় গেল এটা যদি ভি ম্যাক্স হয় এই জায়গাটা, তাহলে এর অর্ধেক ধরো মোটামুটি এরকম একটা জায়গায়, এটা হচ্ছে ভি ম্যাক্স বাই 2, তাহলে এরকম একটা জায়গায় ভি ম্যাক্স বাই 2তে এরকম এই জায়গাটায় যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন এইটা কত হবে, এইটা হচ্ছে দেখো, যদি এখানে যদি বসাও, যদি তুমি ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই 2 যদি বসাও, মানে এখানে যদি ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই 2 যদি বসাও, ভি ম্যাক্স দিক থেকে কেটে গেল, তাহলে সেখান থেকে একটা রিলেশন আসবে, দেন এরকম একটা রিলেশন আসবে, এই এস ইকুয়ালস টু আসবে কে এম, এইটা। তাহলে এই যে এই পয়েন্টটা, এটাই বেসিক্যালি দিয়ে দেবে কে এম, মানে এই এস ইকুয়ালস টু দিয়ে দেবে কে এম। ঠিক আছে, এটাও পেতে পারি আমরা, এরকমভাবে কে এমটা কিন্তু পেতে পারি এই গ্রাফ থেকে। মানে আমরা তো এক্সপেরিমেন্টাল রিয়াকশান একটা, তাহলে এক্সপেরিমেন্টাল রিয়াকশান যদি করি, বিভিন্ন সেট অফ এক্সপেরিমেন্টাল রিয়াকশান করে যদি এই প্লটটাকে তৈরি করতে পারি, তাহলে তার অর্ধেকে এসে যে করসপন্ডিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সেটাই কিন্তু এই মাইকেলিস কনস্ট্যান্টটা দেবে, সেটাও এভাবে বার করতে পারি। ঠিক আছে, এইটা একটা ব্যাপার হলো। আর একটা ব্যাপার যেটা এখানে বলে রাখতে হবে, সেটা হচ্ছে, এটা খুব আসে, এটা থেকে এমসিকিউ আসে বা এমনি নর্মাল কোশ্চেন আসে, যেটাকে বলা হয় ক্যাটালাইটিক এফিসিয়েন্সি। ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটার মেজারমেন্ট হচ্ছে K2/Km। K2টা তুমি পেয়ে গেলে, রেট অফ দ্য রিয়াকশানটা তুমি আর কি এখান থেকে পেয়ে যাবে, তুমি হচ্ছে K2 ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই E0। তাহলে E0টা তুমি অলরেডি জানো, ভি ম্যাক্সটা তুমি প্লটটা করলে পেয়ে যাবে, তাহলে সেখান থেকে K2টা তুমি পেয়ে যাবে, আর Kmটা তুমি এইভাবে পেয়ে যাবে। তারপরে K2/Km করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি। এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে আর কি তোমার মানে আর কি বলবো, কোয়ান্টিটি বা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেটা কিন্তু প্রচুর কোশ্চেন আসে এটা থেকে, ইভেন এমসিকিউও খুব আসে। তাহলে
নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট, যেটা এটা মনে রাখবে, ক্যাটালাইটিক এফিসিয়েন্সি। সেটা কি? ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটার মেজারমেন্ট হচ্ছে K2/Km। এটা হচ্ছে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা খুব ভালো, এটা অবশ্যই মনে রাখবে। এটাকে বলে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা হলো একটা ব্যাপার। এইবার যে প্রবলেমটা যেটা দেখা যাচ্ছে, যে এটা তো হলো মাইকেলিস মেন্টেন প্লট, ইকুয়েশন সব বুঝলাম, কিন্তু এটা তো একটা এক্সপেরিমেন্টাল প্লট। এক্সপেরিমেন্টাল প্লটকে সবসময় লোকের একটা টেন্ডেন্সি থাকবে, দেখবে আমরা থাকে, বা আমাদেরও যে দেখবে, মানে তোমার লিনিয়ার প্লট সোজা না নন লিনিয়ার প্লট সোজা, আমরা সবসময় লিনিয়ার প্লটটাই বলবো। লিনিয়ার প্লট আঁকা যথেষ্ট সোজা, লিনিয়ার প্লটকে এক্সপ্লেন করা সোজা, বোঝা সোজা, তাই না? সেই জন্য সবসময় মানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই প্লটটা লিনিয়ার নয়, প্লটটা নন লিনিয়ার। এবং নন লিনিয়ার প্লটকে এক্সপেরিমেন্টালি ফিট করা মানে সোজা নয়, এটা যথেষ্ট কঠিন। মানে নন লিনিয়ার যদি কোনো ডেটা পাওয়া যায় না, সেটাকে এক্সপেরিমেন্টালি ফিট করতে গেলে যথেষ্ট কঠিন, মানে খুব একদম প্রপার আর কি তোমার এক্সপেরিমেন্ট হতে হবে, মানে খুবই প্রবলেম হয় নন লিনিয়ার প্লট হ্যান্ডেল করাটা। সেই জন্য সবসময় লোকে সমস্ত কিছুর একটা লিনিয়ার ফর্মে নিয়ে চলে আসতে চায়। দেখবে যখন বয়েলস ল, চার্লস ল পড়েছো, সবসময় লোকে সেটাকে এলএন নিয়ে একটা লিনিয়ার ফর্মে নিয়ে আসতে চেয়েছে। সবসময় লিনিয়ার ফর্মটাকে ডিল করা লিনিয়ার ফর্মের সাথে অনেক বেশি ইজি হয়। তাহলে এইটা যেহেতু নন লিনিয়ার ভি ভার্সেস এস প্লটটা, সেজন্য এইটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ এই প্লটটার। সেই জন্য লোকে এটাকে লিনিয়ার ফর্মে নিয়ে আসতে চেয়েছিল। তাহলে লিনিয়ার ফর্মে আমরা কি করে নিয়ে আসতে পারি এটাকে, সেইটা দেখা যাক। তাহলে এর যে ব্যাপার হচ্ছে যে দ্য disadvantage of Michaelis-Menten equation is that V versus S plot is non-linear, which is hard to fit experimentally। তাহলে এটাকে তার জন্য আমরা কি করি, তাহলে এর ওয়ে আউটটা কি, এর ওয়ে আউট হচ্ছে এটাকে আমরা লিনিয়ার করব। কি করে লিনিয়ার করব? বাই টেকিং the reciprocal of the Michaelis-Menten ইকুয়েশন। সেটা কি হবে? তাহলে Michaelis-Menten ইকুয়েশনটা যেটা ছিল সেটাকে জাস্ট রেসিপ্রোকাল নিয়ে নাও। তাহলে কি ছিল? V ইকুয়ালস টু ভি ম্যাক্স ইন্টু এস বাই এস প্লাস কে এম ছিল, এইটা ছিল, or 1/v equals to s plus km by v max into s, এইটা this is equals to 1/v max plus km by v max into s, এটা ছিল 1/v equals এই, মানে এটা হলো। তাহলে এখন দেখো, তাহলে এখন রিয়াকশনটা কি হলো, এখন ইকুয়েশনটা কি দাঁড়ালো, যে or 1/v equals to 1/v max plus km by v max into 1/s। এইটা, এই ইকুয়েশনটাকে বলা হয়, এই ইকুয়েশনটাকে কি বলা হয়, এই ইকুয়েশনটাকে বলা হয় ডাবল, মানে বেসিক্যালি এই ইকুয়েশনটা হলো, আচ্ছা এই ইকুয়েশনটাকে নয় আমি বলছি, এটা হলো। এইবার দেখো এটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন, y ইকুয়ালস টু mx প্লাস c এর মতো, যেখানে yটা কি, তাহলে দিস ইজ লাইক y ইকুয়ালস টু mx প্লাস c
ওয়্যার এই ওয়াইটা কি, ওয়াই হচ্ছে 1/v অ্যান্ড এক্সটা কি, এক্সটা হচ্ছে 1/s। তাহলে নাও ইফ উই প্লট 1/v ভার্সেস 1/s, then we will get a straight line with slope equals to km/v max and intercept কি হবে 1/v max এইটা, এবং এবং এই স্লোপটা কি, এই যে এইটা কি, এই যে উইথ এ স্লোপ কি, স্লোপ হচ্ছে পজিটিভ স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্টটাও পজিটিভ ইন্টারসেপ্ট, সেটা হচ্ছে 1/v max হবে। তাহলে সেই প্লটটা কেমন হবে, এটা হচ্ছে 1/v, এটা হচ্ছে 1/s। তাহলে এটা জাস্ট এরকম একটা প্লট হবে যার ইন্টারসেপ্ট হচ্ছে 1/v max আর স্লোপটা কি km/v max এইটা। তাহলে এটা একটা লিনিয়ার প্লট, দিস ইজ এ লিনিয়ার প্লট, এটা একটা লিনিয়ার প্লট। এবং এই প্লটটাকে কি বলা হয়, এই প্লটটাকে বলা হয় ডাবল রেসিপ্রোকাল প্লট, কারণ দুটোই দুদিকে রেসিপ্রোকাল, এই জন্য এটাকে বলা হয় ডাবল রেসিপ্রোকাল প্লট। অর এই পার্টিকুলারলি এই প্লটটার নাম হচ্ছে লাইন ওয়েভার বার্ক প্লট, লাইন ওয়েভার বার্ক প্লট এই ইকুয়েশন, এই প্লটটাকে বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ডাবল রেসিপ্রোকাল প্লট বা লাইন ওয়েভার বার্ক। ম্যাম আগের স্লাইডটা একটু যান। এইটা হ্যাঁ ম্যাম ঠিক আছে। ঠিক আছে, এটাকে এরকম বলা হয়। তাহলে এই প্লট থেকে আমরা সব কিছু পাবো কি করে, তাহলে এইটার মানে স্লোপ ইকুয়ালস টু km/v max। তাহলে এই প্লটটা যদি এঁকে ফেলতে পারি এখান থেকে, ওখানে যেমন v max kmটাকে কি করে পাচ্ছিলাম, v max ইকুয়ালস টু v max/2 থেকে, এখানে কি করে পাবো, এখানে জাস্ট পাবো km ইকুয়ালস টু কি হবে দেখো, মানে স্লোপ ইকুয়ালস টু km/v max, আবার 1/v max মানে ইন্টারসেপ্ট, তার মানে km ইকুয়ালস টু স্লোপ বাই ইন্টারসেপ্ট, তার মানে km ইকুয়ালস টু স্লোপ বাই ইন্টারসেপ্ট। ঠিক আছে, এটা হবে। আর k2 টা কি করে বেরোবো, v max ইকুয়ালস টু k2 ইন্টু e0 থেকে, সেখান থেকে k2 পেয়ে যাব। তাহলে আমাদের কাছে আবারও সবই থাকলো, তাহলে k2 পেয়ে যাব, km পেয়ে যাব, ক্যাটালাইটিক এফিসিয়েন্সি পেয়ে যাব k2/km করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সব প্রবলেম সলভ হয়ে গেল, প্লাস এটা লিনিয়ার হয়ে গেল। আচ্ছা, এটা একটা ব্যাপার, কিন্তু এইখানেও কিছু প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে প্রথমত মাইকেলিস মেন্টেন ইকুয়েশন অবধি মোটামুটি যা যা বলার বলে দিলাম, এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? ফার্স্টটা একবার দেখাবেন, একদম প্রথমেরটা। কি বলছো? একবার ফার্স্ট স্লাইডটা দেখাবেন। ফার্স্ট স্লাইড মানে একদম প্রথম? হ্যাঁ ম্যাম, মানে লাস্টে একটু বাকি ছিল। ও ওটা ঠিক আছে, ওটা তুমি পরে লিখে নিও, আমি তো দিয়ে দেবো, ওটা চাপের কি আছে। তুমি বল, এটা এই অবধি কারোর অসুবিধা নেই তো কোনো? না ম্যাম। কারোর কোনো অসুবিধা নেই এই অবধি, সবার কাছে ক্লিয়ার সব কিছু? ম্যাম বলছি এই ইকুয়েশনের ওই রেটটা, রিঅ্যাকশনের রেটটা বের করানো একটু বলে দিই। রিঅ্যাকশনের রেট বের করা?
আচ্ছা রেট দেখো, এই রিয়াকশানটা দেখো, এই রিয়াকশানটার রেটটা কি হবে, K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এসি, মানে রেট মানে কি, রেট মানে তো ডিপি ডিটি, ভি মানে কি, ভি হ্যাঁ মানে তো হ্যাঁ বেসিক্যালি ডিপি ডিটি, এইটা, তাহলে সেটা হচ্ছে এটা হবে। এবার এই এসিটাকে অলরেডি বলে দিয়েছে যে এসিটা হচ্ছে ভ্যান টপ কমপ্লেক্স, সেটাই মাইকেলিস অ্যান্ড মেন্টেনি প্রপোজ করে দিয়েছে। তাহলে ভ্যান টপ কমপ্লেক্স মানে তুমি তুমি কবে জয়েন করেছো, তার কাছে প্রথম থেকে পড়ছো তো? হ্যাঁ হ্যাঁ, তো ভ্যান টপ কমপ্লেক্স মানে স্যার বলেছিল, দেখবে একটা ক্লাস। ম্যাম হ্যাঁ ম্যাম বলছি আমার ট্রেন আছে, আমি লিভ করি। হ্যাঁ ঠিক আছে যাও। হ্যাঁ, ভ্যান টপ কমপ্লেক্স মানে ওই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করতে হয় অন দ্য কমপ্লেক্স। তাহলে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন যদি অ্যাপ্লাই করি এই এই আর কি এসির ওপরে, তাহলে দেখো তো ডিএসি ডিটিটা সেটা কি হয়, এটা K1 দিয়ে এসিটা তৈরি হচ্ছে, তাহলে প্লাস K1 ইন্টু এস ইন্টু ই, K-1 দিয়ে এসিটা ভেঙে যাচ্ছে, তাহলে মাইনাস K-1 ইন্টু এসি, আর আবার K2 দিয়েও এসিটা ভেঙে যাচ্ছে, তাহলে মাইনাস K2 ইন্টু এসি, দিস ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনের নিয়ম। তাহলে এবার এখান থেকে এসির কনসেন্ট্রেশনটা বার করছি, না বার করছি কিভাবে বার করছি, যে ইটাকে আমি লিখে ফেলছি যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এনজাইম মাইনাস ও কতটা রিয়াকশান করেছে, তাহলে টোটালটা থেকে কতটা রিয়াকশান করেছে সেটা বাদ দিয়ে দিলেই আমি এই ফ্রি এনজাইমের কনসেন্ট্রেশনটা পেয়ে যাব। তাহলে ইটাকে আমি ইন টার্মস অফ এসি লিখে ফেললাম, যেখানে আমার এই ই এর রেসপেক্টে এইটা কিন্তু আরও ইজি হয়ে গেল, কারণ কি, কারণ E0টা তো কতটা দিয়েছে আমি জানি, ওটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মাইনাস এসিটা তো আমি অলরেডি বার করে ওটাকে অমিট করে দেবো, তাহলে আমার এখন জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেল। তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনও আমার হাতে, E0 কনসেন্ট্রেশনও আমার হাতে, তাহলে বাকি আমার কাছে এমন কিছু থাকলো না যেটা রিয়াকশনের মধ্যে ঘটছে, যেটা আমরা জানতে পারবো না, তাহলে সেই জন্য এটাকে সিম্পলিফাই করে লিখে নিলাম। লিখে নিয়ে এবার এইটাকে এর জায়গায় বসালাম, এর জায়গায় বসিয়ে সেখান থেকে এসির কনসেন্ট্রেশন জাস্ট সিম্পল অ্যালজেব্রা করে বার করলাম, করে ভি ইকুয়ালস টু K2 ইন্টু এসি করলাম, এসির জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দিতে চলে আসলে তো খুবই সিম্পল। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে মোটামুটি এই অবধি সবার কাছে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর এরও একটা প্রবলেম আছে। এর প্রবলেম কি, এই সমস্ত যখন ডবল রেসিপ্রোকাল প্লট, মানে এটা হাইলি লিনিয়ার প্লট হয়ে গেছে, তো দুটোই মানে রেসিপ্রোকাল নেওয়া হয়েছে দুদিকেই, এক্স আর ওয়াই দুটোই যদি রেসিপ্রোকাল হয়, সেই সব প্লটগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম এটা হয় যে এই সব প্লটগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ডেটাগুলোই সব এইখানে পাওয়া যায়, এরকমভাবে না, এইখানে পাওয়া যায়, ভীষণ কাছাকাছি, মানে ভেরি ক্লোজার ডেটা পাওয়া যায়। হ্যাঁ, এবার সেইটাকে এরকমভাবে এক্সটেন্ড করাটা একটু কঠিন হয়ে যায়, মানে লিনিয়ার হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু এতটা এক্সটেন্ড করাটা একটু কঠিন হয়ে যায়, সেই জন্য দুটোই রেসিপ্রোকাল হলে তার একটু প্রবলেম থেকে যায়, সেজন্য মানে সেগুলোকে লোকে আরও সিম্পলিফাই করার চেষ্টা করেছিল, যে একদিকে রেসিপ্রোকাল একদিকে মানে নর্মাল, এইসব করার জন্য এরপর এই জাস্ট এই ইকুয়েশনটাকেই বিভিন্ন রকমভাবে লোকে রিপ্রেজেন্ট করেছিল। ঠিক আছে, তো সেই রকম বেশ কিছু রিপ্রেজেন্টেশন আছে, যেমন মানে সেই প্লটগুলোকে বলা হয় হচ্ছে তোমার এডিস প্লট, তারপরে তোমার হচ্ছে কি বলা হয় এডিস প্লট আছে, তারপরে আর একটা আছে কি এডি হপস্টি প্লট, তারপরে হচ্ছে আরও একটা আছে উলফ্যান্স প্লট, এরকম আর কি বিভিন্ন প্লট আছে। তো সেইগুলো বরং আমরা একটা জাস্ট আর কি লিখে দিতে পারি, জাস্ট আর কি তোমার একটু সামারাইজ করে, যে মানে এখানে যে যে প্রবলেমটা হয়েছিল যে এইগুলোর ক্ষেত্রে এই ক্ষেত্রে যে the common disadvantage of double reciprocal plot is the points to be plotted are very closer
and closer as we approach to the origin. Therefore, this plot can also be represented by many different ways. That is কি কেমন, যেমন ধরো এই ওপরের ইকুয়েশনটাকে জাস্ট এরকমভাবে লিখে দেওয়া যেতে পারে v/s এইটা ইকুয়ালস টু, মানে এগুলোর আমি ডিটেলে ডেরিভেশনটা করে দেখাচ্ছি না, তোমরা হাতে জাস্ট করে নেবে, এটা কোনো ব্যাপারই না। দিলে মানে মেনলি ওই মাইকেলিস মেন্টেন অবধি মেন, তারপরে এটাকে জাস্ট জেনে রাখার জন্য হয়তো আসতে পারে কিছু এমসিকিউ, তোমরা তো বিভিন্ন পরীক্ষা দেবে, তো এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে যে v/s ইকুয়ালস টু vmax/km মাইনাস v/km, এইটা একটা লেখা যেতে পারে এইভাবে। তাহলে এইটাকে এখান থেকে যে এখানে যদি আমরা কি প্লট করব, একদিকটা হচ্ছে তোমার এই দিকে সেক্ষেত্রে প্লট করতে হবে v/s ভার্সেস v প্লট, যেটা একটা লিনিয়ার প্লট হবে। এইটাকে বলা হয় এডিস প্লট, এইটাকে বলা হয় হচ্ছে এডিস প্লট। দাঁড়াও একটু বানানটা আমি ভুল লিখছি, EADIES, এডিস প্লট। ঠিক আছে, এইটা একটা হতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে আরও লেখা যায় অন্যরকমভাবে, আর একটা লেখা যায় হচ্ছে তোমার এইটা একটা হলো। আচ্ছা, এখান থেকেও সমস্ত কিছু বের করে নেওয়া যাবে। এছাড়া তোমার এটাকে আরও অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে v ইকুয়ালস টু vmax মাইনাস v/s ইন্টু km, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, এইখানে কি প্লট করব, এইখানে যদি আমরা v ভার্সেস এইখানে প্লট করব, এইখানে আমরা প্লট করব v ভার্সেস v/s প্লট করব, এইটাকে বলা হয় v ভার্সেস v/s প্লট করব, এবং এইটাকে বলা হয় হচ্ছে এডি হপস্টি প্লট, EADIE হপস্টি প্লট এইটা। তারপরে এইখানে হচ্ছে 3 নম্বর, যেটা আর এক রকমভাবেও দেখানো যায়, সেটাকে লেখা যায় এরকমভাবে যে s/v ইকুয়ালস টু km/vmax প্লাস 1/vmax ইন্টু কনসেন্ট্রেশন অফ s, এইভাবে। এইটাকে আমরা কি প্লট করব, এখানে প্লট করব s/v ভার্সেস কনসেন্ট্রেশন অফ s। এটাও কিন্তু এমনভাবে করতে হবে যে প্রত্যেকটা প্লট কিন্তু লিনিয়ার প্লট হতে হবে, কিন্তু ডবল রেসিপ্রোকাল না, লিনিয়ার, বাট এগুলোকে বলা হয় সিঙ্গেল রেসিপ্রোকাল প্লট। ঠিক আছে, এগুলো আর ডাবল রেসিপ্রোকাল থাকবে না, কারণ ওটা তো ওই প্রবলেম আছে। তাহলে ওই আগের ইকুয়েশনটাকে এরকম বিভিন্ন রকমভাবে রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, আর এই প্লটটাকে যেটা বলা হয়, লাস্ট যে প্লটটা লিখলাম, এই প্লটটাকে বলা হয় উলফ হ্যান্স প্লট বা WH প্লট। এইটা ঠিক আছে। তাহলে এই রকম বিভিন্ন লিনিয়ার বাট সিঙ্গেল রেসিপ্রোকাল প্লট হিসাবেও এগুলোকে লেখা যায়, যেখান থেকে কিন্তু আমরা ওইগুলো সবই পাবো, ওই যে ওই তোমার km k2 এগুলো সবই পাবো, vmax এগুলো সবই পাবো, সেখান থেকে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি বা বাকি যা যা লেখার এগুলো কিন্তু সবই পাবো।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে মেনলি তোমার মানে আর কি এনজাইম ক্যাটালিসিস রিয়াকশন, যার বিভিন্ন ফিচার এবং সেগুলো কিসের ওপর কিভাবে ডিপেন্ড করে, সেখান থেকে আমরা রেট অফ দ্য রিয়াকশন কী করে বার করতে পারি, ক্যাটালাইটিক এফিসিয়েন্সি, টার্নওভার নাম্বার কী করে বার করতে পারি, এই পুরো ব্যাপারটা কিন্তু এইভাবে হয়। ঠিক আছে? এবার বলো কারোর আর কোনো অসুবিধা আছে কিনা?